আসসালামু আলাইকুম। উপন্যাস আমি পদ্মজা। পর্ব ৩৬, ৩৭, ৩৮, ৩৯, ৪০। লেখনীতে ইলমা বেহরোজ। উপন্যাস পাঠে আমি কানিজ রহমান। পদ্মজা ঘরের চৌকাটে পা দিল মাত্র আমি রেদোয়ানকে টেনে হিঁচড়ে তুলে বলল, তোকে না করেছিলাম না? বারবার না করেছি, তবুও শুনলি না। রেদোয়ান শক্ত দুই হাতে আমিরকে ধাক্কা মেরে ছুঁড়ে ফেলে দূরে। আমির আলমারির সাথে ধাক্কা খেয়ে আরও হিংস্র হয়ে ওঠে। রেদোয়ানের দিকে তেড়ে আসে। নূরজাহান দৌড়ে এসে পথ রোধ করে দাঁড়ান। চিৎকার করে বললেন, কি হইছে তোদের? তোরা এমন করতাছস কেন? দাদু সরে যাও, মাদারচোদের বাচ্চারে আমি মেরে ফেলবো। তুই কি ভালা মানুষের বাচ্চা? তেজ নিয়ে বলল রেদোয়ান। আমির নূরজাহানকে ডিঙিয়ে রেদোয়ানকে আঘাত করতে প্রস্তুত হলো। তখন মজিদ হাওলাদারের কর্কশ কণ্ঠ ভেসে আসে, যে যেখানে আছো সেখানেই দাঁড়িয়ে থাকো। আমির মজিদ হাওলাদারকে এক নজর দেখে শান্ত হওয়ার চেষ্টা করল। পরে জ্বলে উঠে বলল, আব্বা আপনি জানেন না ও কি করেছে। পদ্মজা গোসল করছিল, ও লুকিয়ে লুকিয়ে দেখছিল। আমিরের কণ্ঠ থেকে যেন অগ্নি ঝরছে। ফরিনা, আমিনা, রানী সহ হাওলাদার বাড়িতে কাজ করা দুজন মহিলা সিসি করে উঠল। রেদওয়ান সাবধানে প্রশ্ন করল, তোর কাছে কি প্রমাণ আছে? প্রমাণ লাগবে? আমি জানি না এটা তুই ছিলি। বিয়ের রাতেও তুই পদ্মজার কাছে গিয়েছিলি। অপবাদ দিবি না। তুই ভালো করেই জানিস আমি অপবাদ দিচ্ছি না। তুমি কি করে শতভাগ নিশ্চিত হতে পারছো ছেলেটা রেদওয়ানি ছিল? পদ্মজা দেখেছে নাকি তুমি? বললেন মজিদ, আব্বা কেউ দেখেনি, কিন্তু আমি নিশ্চিত ওই দুশ্চরিত্রহীনটা হৃদু। কারণ আমার আগে থেকে ও পদ্মজাকে পছন্দ করত। পদ্মজা বিস্ময়ে তাকালো। কি হচ্ছে? কি সব শুনছে? ফরিনার দুই ঠোঁট হা হয়ে গেল। মুখে হাত দিয়ে অবাক হয়ে তাকিয়ে থাকেন। আমিনা বললেন, আপা আমি আগেই কইছিলাম এই সিঁড়ি বিনাশিনী। এই সিঁড়ির রূপ আগুনের লাগান। এই সিঁড়ির জন্য এখন বাড়ির সেরাদের ভেজাল হইতাছে। আমির আমিনার কথা শুনেও না শোনার ভান করল। মজিদকে বলল, আব্বা আপনি এর বিচার করবেন না আমি ওরে মেরে ফেলবো? আর আম্মা, এরপরও বলবা এই বাড়িতে রেখে যেতে পদ্মজাকে? আমাকে তো ফিরতেই হবে ঢাকা। পদ্মজাকে রেখে আমি কিছুতেই যাব না, মনে রেখো। আব্বা তুমিও কথাটা মনে রেখো। আমি তোমার ব্যবসায় আর নেই যদি পদ্মজা আমার সাথে ঢাকায় না যায়। তুমি যেখানে যাবা তোমার বউ তো সেখানেই যাবে। বউ রেখে যাবা কেন? আর রেদওয়ান তুমি আমার সাথে আসো, তোমার সাথে আমার বোঝাপড়া আছে। মজিদ হাওলাদার বেরিয়ে যান। আমির পদ্মজার হাতে ধরে পদ্মজাকে বলল, আর কখনো এমন পরিস্থিতিতে পড়তে হবে না। খুশিতে পদ্মজার চোখের তারায় অশ্রু জলজল করে ওঠে। সে আমিরের এক হাত শক্ত করে ধরে বোঝায়, আমি আপনাকে ভালোবাসি, বিশ্বাস করি। সন্ধ্যার ঠিক আগ মুহূর্ত। এমন সময় হাওলাদার বাড়ির রাতের রান্না করা হয়। মগা এক ব্যাগ মাছ দিয়ে গেছে। লতিফা মাছ কাটছে। লতিফা এই বাড়ির কাজের মেয়ে। সবাই ছোট করে লতু ডাকে। ফরিনা ভাত বসিয়েছেন আর অনবরত বলে চলেছেন, আমি এই বাড়ির বড় বান্দি, দাসী আমি। বাবুর বাপ দাসী পুষে রাখছে, দাসী পালে। সারাদিন কাম করি, অন্যরা হাওয়া লাগাইয়া ঘুরে। মরণ হয় না আমার, মরণই আমার একমাত্র শান্তি। পদ্মজা গুনগুন করে গান গাচ্ছে আর রান্নাঘরের আশেপাশে ঘুরছে। ফরিনার সব কথাই তার কানে আসছে। তার গায়ে লাগছে না, বরং হাসি পাচ্ছে। সে বহুবার রান্নাঘরে গিয়েছে কাজ করার জন্য। ফরিনা তাড়িয়ে দিয়েছেন, কাজ করতে হবে না বলেছেন। আর এখন বলছেন কেউ সাহায্য করে না। পদ্মজা পা টিপে টিপে রান্নাঘরে ঢুকলো। বলল, আম্মা আমি সাহায্য করি। এই সিরি তুমি এত বেয়াদব কেনে? কতবার কইছি তোমার সাহায্য করতে হইব না। না মানে, আপনি বলেছিলেন কেউ সাহায্য করে না। তোমারে তো বলি নাই, তোমার গায়ে লাগে কেন? মেঝে ঝাড়ু দিয়ে দেই। তোমারে কইছি আমি, তুমি যাও এন থেইকা, যাও কইতাছি। পদ্মজা বেরিয়ে আসে। বাসায় লাবণ্য নেই, আমির নেই, কার কাছে যাবে? রানী আছে। রানীর কথা মনে হতেই পদ্মজা রানীর ঘরের দিকে এগোলো। যাওয়ার পথে সন্ধ্যার আজান ভেসে আসে কানে। তাই আর সেদিকে এগোলো না, নিজের ঘরের দিকে হেঁটে গেল। নামাজ পড়তে হবে। নামাজ পড়ে সূরা ইয়াসিন একবার পড়ল। এরপর জানালা লাগাতে গিয়ে রানীকে দেখতে পেল। সেদিনের মতো জঙ্গলের ভেতর ঢুকছে। আর কিছু মুহূর্ত পার হলে চারদিকে রাতের গাঢ় অন্ধকারে তলিয়ে যাবে। এমন সময় কি করতে যাচ্ছে ওখানে? এত সাহসী কি করে হয়? পদ্মজা হুড়মুড়িয়ে ঘর থেকে বের হয়। আজ সে এর শেষ দেখে ছাড়বে। লাবণ্য সবেমাত্র সদর ঘরে ঢুকেছে। পদ্মজাকে তাড়াহুড়ো করে কোথাও যেতে দেখে বলল, কিরে কই যাস?
পদ্মজা চমকে উঠল। এরপর বলল, এই তো, এইখানেই। কই ছিলি? আচ্ছা, পরে কথা বলবো, আসি এখন। লাবণ্য ঠোঁট উল্টে পদ্মজা যাওয়ার পানে তাকিয়ে থাকে। এরপর মনে মনে ভেবে নিল, 2 তলা থেকে হয়তো দেখেছে দা ভাই আসছে, তাই এগিয়ে আনতে যাচ্ছে। সে নিজ ঘরের দিকে চলে গেল। পদ্মজা কখনো বাড়ির পেছনের দিকে যায়নি, এই প্রথম যাচ্ছে। বাড়ির ডান পাশে বিশাল পুকুর, কালো জল, অথচ বাড়ির সামনের পুকুরের জল স্বচ্ছ। 2 মিনিট লাগে শাকসবজির ক্ষেত পার হতে। বাড়ির পেছনে এরকম শাকসবজির বাগান আছে সে জানতো না। এরপর পৌঁছালো জঙ্গলের সামনে। সেখান থেকে অন্দরমহলের দিকে তাকালো। ওই তো তাদের ঘরের জানালা দেখা যাচ্ছে, আরেকটা জানালাও দেখা যাচ্ছে। পদ্মজা কপাল কুঁচকে খেয়াল করলো সেই জানালার গ্রিল ধরে কেউ তাকিয়ে আছে। পদ্মজা ঠাহর করার চেষ্টা করলো এটা কার ঘর। মনে হতে বেশি সময় লাগলো না, এটা রুম্পা ভাবির ঘর। তবে কি তিনিই তাকিয়ে আছেন? পদ্মজা আবার তাকালো। রুম্পা জানালার পর্দা সরিয়ে হাত নাড়ায়। পদ্মজা মৃদু হেসে হাত নাড়ালো। দূর থেকে রুম্পার মুখটা দেখে মনে হচ্ছে সে কিছু বলতে চায় পদ্মজাকে। তার ভেতর লুকানো আছে কোনো এক রহস্যময় গল্প। ভাবি, এই নিয়ে কি করেন রাতের বেলা? ভূমিকম্পে ভূমি যেভাবে কেঁপে ওঠে, পদ্মজা ঠিক সেভাবে কেঁপে উঠল। তাকিয়ে দেখলো মদনকে। সে জঙ্গলের ভেতর থেকে এসেছে। পদ্মজা আমতা আমতা করে বলল, হাঁটতে এসেছিলাম। এই রাতের বেলা? বিকেল থেকেই, এখন ফিরে যাচ্ছিলাম। চলেন একসাথে যাই। জায়গাটা ভালো না ভাবি, আপনি হয়েছেন সুন্দরী মানুষ, জিনভূতের আসর পড়ব। আপনি যান, আমি আসছি। আর কি করবেন এইখানে? পদ্মজা জঙ্গলের দিকে তাকালো। অদ্ভুত এক অনুভূতি হয়। সব জঙ্গল অযত্নে বেড়ে উঠলেও এই জঙ্গল যেন যত্নে বেড়ে ওঠা। সে অন্ধকারে খোঁজার চেষ্টা করলো রানীকে, পেল না। এদিকে মদনের সাথে না গেলে সে বাড়িতে যদি বলে দেয়, তাহলে অনেকের প্রশ্নের সম্মুখীন হতে হবে, আর একটার পর একটা মিথ্যে বলতে হবে। পদ্মজা মনে মনে পরিকল্পনা করে মদনের সাথে বাড়ি অবধি গিয়ে আবার চলে আসবে। মদন কিছুতেই যাচ্ছে না, আর পদ্মজা অন্দরমহলের ভেতর ঢুকতে চাইছে না। সে বারবার বলছে, আমি একটু হাঁটবো এদিকে, আপনি যান। রাতের বেলা একলা থাকবেন, আমার কাম আপনারে দেখা রাখা। এদিকে তো আলো জ্বলছে, উনিও আসবেন এখন, আপনি যান। আর আপনার পা তো কাদা মাখা, বেশিক্ষণ এভাবে না থেকে ধুয়ে আসুন। মদন পায়ের দিকে তাকালো, লুঙ্গি হাঁটু অবধি তুলে বেঁধে রাখা। সে হেসে বলল, আচ্ছা তাইলে আমি ধুইয়া আইতাছি, বেশিক্ষণ লাগবো না। আচ্ছা আসুন। মদন চলে যেতেই পদ্মজা ফোঁস করে নিঃশ্বাস ফেলল। গলার মাঝে যেন কাটা বিঁধেছিল। বাড়ির পেছনে যাওয়ার জন্য পা বাড়াতেই দেখতে পেল আমিরকে। আমির আলোক ঘর পেরিয়ে এদিকে আসছে। পদ্মজা আর ঘুরে দাঁড়াতে পারল না, আলোক ঘরের দিকে চেয়ে রইল। আমির পদ্মজাকে দেখতে পেয়ে লম্বা করে হাসল, বলল, পদ্মাবতী কি আমার জন্য অপেক্ষা করছে? বোধহয় করছি। আমির ভ্রুকুটি করে বলল, বোধহয় কেন? ঘরে একা ভালো লাগছিল না, তাই হাঁটতে বের হয়েছিলাম। আপনি নামাজ পড়েছেন? এই যে মাথায় টুপি, মসজিদ থেকে আসলাম। পদ্মজা আর চোখে অন্দরমহলের ডান দিকে তাকায়। সেখানে কি সে যেতে পারবে না? পদ্মজা উসখুস করতে লাগলো। আমির পদ্মজাকে পিছন থেকে জড়িয়ে ধরল। আমিরের কাছে পদ্মজা হতভম্ব হয়ে গেল। দ্রুত এদিক ওদিক তাকিয়ে দেখলো কেউ আছে নাকি। এরপর আমিরের হাতের বাঁধন ছোটানোর চেষ্টা করতে লাগলো, আর বলল, ছাড়ুন, কেউ দেখবে। কেউ দেখবে না, এদিকে কেউ নেই। আমিরের কণ্ঠে মোহময়। সে পদ্মজার ঘাড়ে থুতনি রাখল। এরপর ঠোঁটে ছোঁয়া লাগাতেই পদ্মজা কেঁপে উঠল। জোর করে আমিরের হাতের বাঁধন ছুটিয়ে সরে গেল, বলল, আপনি ঘরে যান। আচ্ছা চলো। আপনি যান, আমি আসছি। কেন, তুমি কোথাও যাবে? পদ্মজার নিচের ঠোঁট কামড়ে কিছু ভাবল। এরপর বলল, আলোক ঘরে যাব, আপনি ঘরে যান, নয়তো আম্মা আমাকে খুঁজবে। আমি কিছুক্ষণের মধ্যে চলে আসব, এরপর সব বলবো। আরে কি করবে, বলবে তো। আপনি যান না। পদ্মজা ঠেলে আমিরকে অন্দরমহলের দিকে পাঠালো। আমির অসহায় মুখ করে জিজ্ঞাসা করলো, আমিও থাকি? আপনি ঘরে গিয়ে বসবেন আর আমি চলে আসব। পদ্মজার অনুরোধ ফেলা যাচ্ছে না। আমির না চাইতেও অন্দরমহলে চলে গেল। পদ্মজা এক নিঃশ্বাসে দৌড়ে অন্দরমহলের ডান পাশে চলে আসে। সঙ্গে সঙ্গে রানীর মুখোমুখি হয়। রানী ও পদ্মজা একসাথে কেঁপে উঠল। দুজন অপ্রস্তুত হয়ে পড়ে। রানী আগে কথা বলল, রাতের বেলা এমনি ছুটতাছো কেন? পদ্মজার মাথা থেকে ঘুমটা পড়ে গেছে সেই কখন। দৌড়ে আসাতে চুলের খোপাও খুলে গেছে। গাছগাছালির বাতাসে তিরতির করে চুল উঠছে, তবুও সে ঘামছে।
আমতা আমতা করে বলল, আ আমি তো হাঁটতে বের হয়েছিলাম, জোনাকি দেখলাম এদিকে, তাই নিতে এসেছি। ও, কই জোনাকি? নাই তো, একটু আগেই ছিল, এখন তো নাই। রাতের বেলা একলা থাকবা কেন? আসো ঘরে যাই। তুমি কোথায় গিয়েছিলে রানী আপা? সন্ধ্যার আজানের আগে তোমার ঘরে গেলাম, পেলাম না। এদিক দিয়ে কোথাও ছিলে? কিন্তু এদিকে তো ঝোপঝাড় জঙ্গল। পদ্মজার প্রশ্নে রানীর মুখ রক্তিম হয়ে উঠল। কেমন অস্বাভাবিক হয়ে ওঠে মুখ। সে অপ্রস্তুত হয়ে হাসল। কি বলবে খুঁজছে যে, তা স্পষ্ট বোঝা যাচ্ছে। পদ্মজা অপেক্ষা করছে রানী কি বলে শোনার জন্য। পদ্মজা ডাকল, আপা। আরে, আমি ঔষধ খুঁজতে আসছিলাম। কি ওষুধ? তুমি চিনবা না, আসো বাড়ির যাই, মেলা রাত হইয়া গেছে। রানী পদ্মজাকে রেখে এগোতে থাকলো। এটাকে পালিয়ে যাওয়া বলে। পদ্মজা আর থেকে কি করবে? সেও রানীর পিছু পিছু অন্দরমহলে চলে আসে। ঘরে ঢুকতেই আমির হামলা করে। এবার কাহিনী কি বলো তো? বিশ্বাস করবেন? তোমার কথা বিশ্বাস করব না এ হয়? রানী আপা প্রায় জঙ্গলের ভেতর যায়। আমি জানালা থেকে দেখি উনি এমনভাবে যান যেন চুরি করতে যাচ্ছেন। আমি শুনে অবাক হলো। সে চাপা স্বরে প্রশ্ন করল, সত্যি প্রায় যায়? আমি সত্যি বলছি। আমি চিন্তিত হয়ে কিছু ভাবে। কপালের চামড়া কুঁচকে গেছে। গভীর ভাবনায় বিভোর সে। পদ্মজা বলল, আমি আজ অনুসরণ করে জঙ্গল অবধি গিয়েছিলাম। মদন ভাইয়ের জন্য ভেতরে ঢুকতে পারিনি। এরপর আপনি এলেন। পরে আবার যেতে চেয়েছি, কিন্তু ততক্ষণে রানী আপা চলে এসেছে। সরাসরি প্রশ্নও করেছি কেন জঙ্গলে গিয়েছিল। বলল ঔষধ আনতে, মানে কোনো ঔষধি পাতা। কিন্তু আমার বিশ্বাস হয়নি। প্রায়ই কেন কেউ ঔষধি পাতা আনতে যাবে, আবার ভোরে আর রাতে? পদ্মজা একদমে কথাগুলো বলল। আমির বলল, আব্বাকে বলতে হবে। আগে শুনুন। বলো। এখন কাউকে বলবেন না। বলা উচিত, ব্যাপারটা জটিল মনে হচ্ছে। আমরা আগে বের করি কি হয়েছে, কি করতে চাই। এরপর নিজেরা সমাধান করতে পারলে করব, নয়তো বড়দের বলবো। যদিও আমরা নিশ্চিত না কোনো সমস্যা আছে। অবশ্যই সমস্যা আছে। তুমি জানো ওদিকে কোনো মহিলা ভুলেও যায় না, যেতে চায় না ভয়ে। সেখানে রানী যায়, বড় কোনো কারণ আছে। আমরা বের করি সেটা কিভাবে? আমার মনে হচ্ছে আবার যাবে, কাল পরশুর মধ্যে। আমরা পিছু পিছু যাব। খারাপ বলনি, কাউকে বলবেন না এখন, অনুরোধ। আমির হাসল। পদ্মজার কোমর পিছন থেকে জড়িয়ে ধরে পড়ল, বলবো না। আপনি কারণে অকারণে ছোঁয়ার বাহানা খোঁজেন, এতে পাপ তো নেই। খাওয়ার সময় হয়েছে, চলুন। ঠিক সময়ে না গেলে আম্মা চিল্লাবে। আম্মারা চিল্লাই। তোমাকে খয়েরি রঙে বেশ সুন্দর লাগে। আমি তো খয়েরি শাড়ি পরিনি। পুরো কথা বলতে দাও। আচ্ছা বলুন। আর কালো রঙে আবেদনময়ী লাগে, আকর্ষণীয়। আমির ফিসফিসিয়ে কথাটা বলল। পদ্মজার কানে ঘাড়ে আমিরের নিঃশ্বাস ছিটকে পড়ে। সে ঘুরে আমিরের দিকে তাকায়, আবার চোখ সরিয়ে নিয়ে বলল, আপনি সবসময় আকর্ষণীয়। আমির হৈ হৈ করে উঠল। সত্যি? কত কত দিন পর একটু প্রশংসা করলি, আল্লাহ। পদ্মজা মৃদু আওয়াজ করে হাসল, বলল, প্রশংসা শুনতে খুব ভালোবাসেন? অবশ্যই, তবে বইয়ের প্রশংসা করতে আরও বেশি ভালোবাসি। আমির আরও শক্ত করে পদ্মজার কোমর আঁকড়ে ধরে। পদ্মজা আমিরের দুই হাতে ধরে বলল, আপনি সবসময় এত শক্ত করে কেন ধরেন? গায়ের জোর দেখান? কেন, ভালো লাগে না? মোটেও না, আদর করে ধরবেন। আমির হাতের বাঁধন কোমল করে দিয়ে পড়ল, লজ্জা ছিটে ফোটাও গিলে ফেলেছ দেখছি। বিয়ের এতদিন পরও কোন মানুষটা লজ্জা পায় আমাকে দেখাবে। আমি তো ভং ধরতে পারবো না। কি ঝাঁস কথায়। এবার ছাড়ুন, ইচ্ছে হচ্ছে না। আবার শক্ত করে ধরেছে। যদি দৌড়ে পালাও? পালিয়ে আর যাবো কতটুকু? আমির পদ্মজাকে নিজের দিকে ফিরিয়ে এক হাতে কোমর চেপে ধরল। তখনই লতিফা হুড়মুড়িয়ে ঘরে ঢুকে। পদ্মজা আমির দুজন দুদিকে ছিটকে যায়। আমির ধমকে উঠল, লতু, কতবার বলছি না বলে ঘরে ঢুকবি না? আমাদের তো নতুন বিয়ে হয়েছে নাকি? পদ্মজা খেয়াল করে আমির কথাগুলো রাগে বলার চেষ্টা করলেও রাগের মতো হয়নি। পদ্মজার হাসি পেল। লতিফার মুখের অবস্থা দরজায় চিপার পড়ার মতো। সে আমিরকে ভীষণ ভয় পায়। কাচুমাচু হয়ে বলল, খালাম্মা খাইতে যাইতে কইছে। পদ্মজা নূরজাহানের পা টিপে দিচ্ছে। তার মূল উদ্দেশ্য রুম্পার ঘরে যাওয়া। সকাল থেকে বারংবার রুম্পার ঘরে ঢোকার চেষ্টা করেছে, পারেনি। মদন কিছুতেই ঢুকতে দেয়নি। তার এক কথা, নূরজাহান না বললে ঢুকতে দিবে না। অগত্যা পদ্মজা নিরাশ হয়ে নূরজাহানের ঘরে এসে পা টিপা শুরু করে, যদি একটু পটানো যায়।
ঘণ্টাখানেক ধরে সে নূরজাহানের পা টিপছে। হাত ব্যথায় টনটন করছে। নূরজাহান আয়েশ করে ঘুমাচ্ছে। কখন যে ঘুম ভাঙবে, এভাবে কেটে যায় আরও অনেক সময়। নূরজাহান চোখ মিলে তাকান। পদ্মজাকে বললেন, এখনো আসো? পদ্মজা মৃদু হাসল। নূরজাহান বললেন, অনেকক্ষণই হইছে, যাও এখন ঘরে যাও। পদ্মজার চোখে মুখে আধার নেমে আসে। পরক্ষণেই মিষ্টি হেসে বলল, আপনার ভালো ঘুম হয়েছে? সে হয়েছে। দাদু, একটা প্রশ্ন করি? করো। রুম্পা ভাবিকে যেদিন দেখেছিলাম অনেক নোংরা দেখাচ্ছিল। ওনাকে পরিষ্কার রাখার জন্য একটা মেয়ে দরকার, কিন্তু সবসময় মদন ভাইয়া পাহারা দেন। সারের লাগান শক্তি ওই সিঁড়ির, হেল লাগে সিঁড়িরা পারবো না, সবাই ডরায়। তাই বলে এভাবে অপরিষ্কার থাকবে সবসময়? সবাই ডরায়, কেউ যাইব না সাফ কইরা দিতে। তুমি বেহুদা কথা বলতাছো। নূরজাহানের কঠিন কণ্ঠের সামনে পদ্মজার আসল কথাটাই মুখে আসছে না। সে মনে মনে নিজেকে প্রস্তুত করে নিয়ে বলল, আমার মনে হয় আমি পারবো। ভাবি আমাকে আঘাত করবে না। আমাকে যাওয়ার অনুমতি দিতেন যদি। পাগল হইছ সেরি? কেমনে খামসায়া ধরছিল মনে নাই? আর কথা কইও না, যাও এন থাইকা। পদ্মজা আর কিছু বলার সাহস পেল না। সে ঘর ছেড়ে বারান্দায় এসে দাঁড়ায়। 2 তলার বারান্দা থেকে আলোক ঘরের সামনের খালি জায়গা দেখা যাচ্ছে। সেখানে গ্রামের মানুষের ভিড়। মজিদ হাওলাদার তার লোকজন নিয়ে গ্রামের মানুষদের সমস্যা শুনছেন। কাউকে অর্থ দিয়ে সাহায্য করছেন, কাউকে বা ধান দিয়ে। এই ব্যাপারটা প্রায় ঘটে। পদ্মজার খুব ভালো হয়, গর্ব হয়। পূর্ণা ঘাটে বসে আছে। মাদিনী নদীর জলের স্রোতে তার দৃষ্টি স্থির। প্রান্ত প্রেমা স্কুলে গিয়েছে, সে যায়নি। ইদানিং সে স্কুলে যায় না একদমই, ভালো লাগে না। পদ্মজা যাওয়ার পর থেকে সব যেন থমকে গেছে। পদ্মজার শূন্য জায়গাটা কিছুতেই পূর্ণা মানতে পারছে না। বাড়ির প্রতিটি কোণে সে পদ্মজার স্মৃতি খুঁজে পায়। এই তো, এই ঘাটে বসে দুজন কত সময় পার করত, কত গল্প করত। আজ পদ্মজার জায়গা শূন্য। পূর্ণা অনুভব করে সে তার মায়ের চেয়েও বেশি ভালোবাসে পদ্মজাকে। পদ্মজার প্রতিটি কথা কানে বাজে। এতদিন হয়ে গেল, তবুও এই শোক, এই শূন্যতা কাটিয়ে উঠতে পারছে না সে। পূর্ণার চোখ দুটি ছলছল করে উঠল। সে নিজের ঠোঁট কামড়ে 2 বার ডাকল, আপা, আপা রে। বাসন্তী দূর থেকে পূর্ণাকে দেখতে পেলেন। জুতা খুলে পা টিপে হেঁটে আসেন, পূর্ণার পাশে বসেন। পূর্ণা এক ঝলক বাসন্তীকে দেখে দ্রুত চোখের জল মুছল। এরপর বলল, আপনি এখানে এসেছেন কেন? প্রশ্ন ছুড়ে দিয়ে পূর্ণা তীক্ষ্ণ দৃষ্টি মেলে বাসন্তীর দিকে তাকালো। দেখতে পেল বাসন্তীকে আজ অন্যরকম লাগছে। আর একটু খেয়াল করে বুঝতে পারল অন্যরকম কেন লাগছে। আজ বাসন্তীর ঠোঁটে লিপস্টিক নেই, কপালে টিপ নেই, চোখে গাঢ় কাজল নেই। থুতনির নিচে সবসময় কালো 3টা ফোঁটা দিতেন, সেটাও নেই। পূর্ণা বাসন্তীর হাতের দিকে তাকালো। হাতেও 2-3 ডজন চুড়ি নেই। 2 হাতে শুধু 2টো সোনার চিকন চুড়ি। পূর্বের প্রশ্নের উত্তরের অপেক্ষা না করে পূর্ণা পাল্টা প্রশ্ন করল, আপনি আজ সাজেননি? না সাজলে ভালো লাগে না? বেশ আগ্রহ নিয়ে জানতে চাইলেন বাসন্তী। পূর্ণা বাসন্তীর চোখে মুখে স্নিগ্ধতা খুঁজে পেল। মায়াবী, প্রাকৃতিক সৌন্দর্য, চকচকে গাল। 40-এর ওপর বয়স মনেই হয় না। কিন্তু মুখে কিছু বলল না পূর্ণা। সে চোখ সরিয়ে নিল। বাসন্তী বললেন, আমার সাথে গপ্প করবা? আমার ঠেকা পড়েনি। পূর্ণার ঝাঝালো স্বর। বাসন্তী পূর্ণার পাশ ঘেঁষে বসেন। পূর্ণা বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলল। কিছু কঠিন কথা শোনানোর জন্য প্রস্তুত হলো সবেমাত্র। তখন বাসন্তী বললেন, আম্মা, আমি তোমার আব্বারে ভালোবাসছিলাম সত্যি, তবুও শেষ বয়সে আইসা একটা ভুল করে ফেলি। ভুল যখন বুঝতে পারি তোমার আব্বারে বলি, কিন্তু তোমার আব্বা মুখ ফিরাইয়া নিল। আমার তোমার আব্বা ছাড়া আর গতি ছিল না, তাই গ্রামের মানুষ নিয়ে আসছিলাম। আমার এই কাজের জন্য তোমাদের এত বড় ক্ষতি হবে জানলে এমন করতাম না। যাকগে সেসব কথা। তোমার আব্বা আমারে আজও মেনে নেয় নাই, তাতে আমার দুঃখ নাই। তোমার আমার মতো একটা ছোট বোন পাইছি। তোমার 2টা ভাই বোনের মতো সন্তান পাইছি। আমি নিঃসন্তান, আমার কোনো সন্তান নেই, কখনো হবেও না। সন্তানের শূন্যতা আমাকে খুঁড়ে খুঁড়ে খায়। তোমাদের বাড়িতে আসার পর থেকে সেই দুঃখ ঘুষে গেছে। প্রান্ত প্রেমা যখন আমারে বড় আম্মা কইয়া ডাকে, আমার খুশিতে কান্দন আইসা পড়ে। শুধু ভালো লাগে না তোমার গুমট মুখটা। বিশ্বাস করো আম্মা, তোমার মারে আমি তাড়াতে আসি নাই। সে হয়েছে গিয়া হীরার টুকরা, তার মতো মানুষ হয় না। আমি যা চেয়েছি তার চেয়েও বেশি পাইছি। সেটা তোমার আম্মা দিছে। আমি চাই না আমার জন্য তুমি কষ্ট পাও। আমি তোমারে বলবো না আমারে আম্মা ডাকতে।
আমি শুধু চাই তুমি আমাকে মেনে নাও, ভালো থাকো, হাসি খুশি থাকো। আমি তোমার বন্ধু হতে চাই। তোমরা যেমনে বলবা আমি তেমনেই চলবো। এই যে দেখো, তোমার সাজগোজ পছন্দ না বলে আমি আর সাজি নাই, আর কোনোদিনও সাজবো না। আমি কি কম সুন্দর নাকি যে সাজতেই হবে? পূর্ণার মন ছুঁতে পেরেছে বাসন্তীর কথা। পূর্ণা বরাবরই কোমল মনের, তবুও শক্ত কণ্ঠে বলল, আমি আপনার সাথে খারাপ ব্যবহার করব না। আপনি আপনার মতো থাকুন প্রেমা প্রান্তকে নিয়ে। আমি আমার মতো থাকবো আমার মাকে নিয়ে। আমার আর কারোর বন্ধুত্বর দরকার নেই। বাসন্তীর চোখ ছলছল করছে, তবুও তিনি হাসতে কার্পণ্য করলেন না। বললেন, তোমার চুল অনেক সুন্দর আর লম্বা। এখন তো ভর দুপুর, বাইন্দা রাখো। পূর্ণা চুলগুলো হাত খোপা করে নিল। এরপর বলল, আমা এখনো ঘুমে? হ। আমার কি যে হয়েছে, কখনো একদমই ঘুমায় না, আর কখনো ঘুম ছেড়ে উঠতেই পারে না। পদ্মজার জন্যে কান্দে দেখি। শরীর দুর্বল হয়ে পড়ছে, এজন্যই ঘুমাচ্ছে। পূর্ণা উঠে দাঁড়ায়। বাসন্তী বললেন, আমি রাঁধছি বলে সকালে খাইলা না, এখন নিয়ে আসি ভাত, পরে খাবো। বলে পূর্ণা দ্রুত পায়ে বাড়ির ভেতর চলে গেল। হেমলতার ঘরে এসে দেখল তিনি গভীর ঘুমে আচ্ছন্ন। চুল ছড়িয়ে আছে বালিশে, কেমন শুকিয়ে গেছেন। এতক্ষণ না খেয়ে থাকলে তো আরো শুকাবি, ডাকা উচিত। পূর্ণা ডাকলো, আম্মা, আম্মা। হেমলতা সাড়া দিলেন না। পূর্ণা ঝুঁকে হেমলতার গায়ে হাত দিয়ে ডাকলো, ও আম্মা, উঠো এবার, দুপুর হয়ে গেছে। আম্মা, ও আম্মা। হেমলতা চোখ খুলেন, চোখের মনি ফ্যাকাশে। তিনি উঠতে চাইলে হুট করে হাত কাঁপতে থাকলো। পূর্ণা উদ্বিগ্ন হয়ে বলল, কি হয়েছে আম্মা? হেমলতা কিচ্ছুটি বললেন না। পূর্ণা হেমলতাকে ধরে উঠালো। হেমলতা পূর্ণার দিকে চেয়ে থেকে ক্ষীণস্বরে প্রশ্ন করে, কে তুমি? হেমলতার এহেন প্রশ্নে পূর্ণা চমকে উঠল। চাপা স্বরে অবাক হয়ে উচ্চারণ করল, আম্মা। সেকেন্ড কয়েক পর পূর্ণার ওপর থেকে হেমলতা চোখ সরিয়ে নিলেন। পূর্ণা বলল, আমাকে চিনতে পারছো না? হেমলতা বিছানা থেকে নামতে নামতে বললেন, ঘুমটা হঠাৎ ভেঙে গেল, তাই এমন হয়েছে। সবার খাওয়া দাওয়া হয়েছে? পূর্ণা তখনও অবাক চোখে তাকিয়ে আছে। হেমলতা পূর্ণার দিকে তাকান, জিজ্ঞাসা করেন, কি রে, কিছু জিজ্ঞাসা করেছি না? হয়েছে, দুপুরের আজান পড়বে। এতক্ষণ ঘুমিয়েছি, আরও আগে ডাকতে পারলি না? ঘুমাচ্ছি আরাম করে, তাই ডাকিনি। ফজরের নামাজটা পড়া হলো না, এখন কাজা পড়তে হবে। তুই নামাজ পড়েছিলি তো? পড়েছি। খেয়েছিস? না। এরকম করে আর কতদিন চলবে? যা খেয়ে নে। পূর্ণা বাধ্য মেয়ের মতো হেঁটে চলে গেল রান্নাঘরে। ক্ষুধায় পেট চোচো করছে, কতক্ষণ না খেয়ে রাগ করে থাকা যায়। হেমলতা খোলা চুল হাত খোপা করে নেন, এরপর কলপাড়ের দিকে যান। অজু করে ঘরে ঢোকার সময় দেখেন পূর্ণা খাচ্ছে। তিনি পূর্ণার উদ্দেশ্যে বললেন, খাওয়া শেষ করে ঘরে আসিস। পূর্ণা খেয়ে দিয়ে থালা ধুয়ে গুছিয়ে রাখে। রান্নাঘর থেকে বের হয়ে দেখে চারা গাছ লাগানোর জন্য বাসন্তী উঠানের এক কোণে বসে মাটি খুঁড়ছেন। পূর্ণা দৃষ্টি সরিয়ে হেমলতার ঘরে আসে। এসে দেখে হেমলতা জায়নামাজে অসম্ভব উদ্বিগ্ন হয়ে বসে আছেন। পূর্ণা ডাকলো, আম্মা। হেমলতা চমকে তাকান। পূর্ণা দ্বিতীয়বারের মতো অবাক হয়। চমকানোর কি এমন হলো? হেমলতা স্বাভাবিক হয়ে বলেন, জায়নামাজ ভাঁজ করেন ধীরে সুস্থে। এরপর পূর্ণাকে কাছে এসে বসতে বলেন। পূর্ণা পাশে এসে বসে। হেমলতা ভারী কণ্ঠে বললেন, আপার প্রতি তোর এত রাগ কেন? আম্মাকে বল। এখন রাগ নেই, প্রেমা প্রান্তর মতো মিলেমিশে থাকতে পারবি না? ওরা বড় আম্মা ডাকে, তুই শুধু খালাম্মা ডাকবি। মাত্র উঠলে ঘুম থেকে, আগে খাও, এরপর কথা বলবো। আমি এখনই বলবো। কথাগুলো বলবো বলবো করে বলা হয়নি। দেখ পূর্ণা, আপা অন্য পরিবেশে বড় হয়েছে, থেকেছে, তাই একটু অন্যরকম। তাই বলে মানুষটা তো খারাপ না। আপা সত্যিই একটা সংসার চায়। পরিবারের একজন সদস্য ভাবতে দোষ কোথায়? বাকি জীবনটা কাটাক না আমাদের সাথে। আমার কাজকর্মের একজন সঙ্গীও হলো। বয়স তো হচ্ছে, একা সব সামলানো যায়। আপারও বয়স হচ্ছে, কিন্তু দুজনে মিলে তো কাজ করতে পারবো। কয়দিন পর তোর বিয়ে হবে, প্রেমার বিয়ে হবে, শ্বশুরবাড়ি চলে যাবি। তখন আমার একজন সঙ্গী থাকলো। আর এমন নয় যে আপার মনে বিষ আছে। আপারও ভালো সঙ্গ দরকার, ভালো পরিবেশ, ভালো সংসার। আমি দেখেছি আপা কত সুখে আছে এখানে। প্রেমা প্রান্তর জন্য জান দিয়ে দিতে প্রস্তুত। নিঃসন্তান বলেই হয়তো এমন। আপা কিন্তু এখন আমাদের ছাড়া অসহায়। ওনার মা মারা গেছে, বাবা তো নেই, আত্মীয় স্বজন নেই। এ বয়সে যাবে কই? আমরা একটু মানিয়ে গুছিয়ে নিতে পারি না?
সতীন হলেই সে খারাপ হবে, সৎমা হলেই সে খারাপ হবে, এমন কোনো বাণী আছে? পূর্ণা বেশ অনেকক্ষণ চুপ রইল। এরপর বলল, কিন্তু উনি অনেক সাজগোজ করেন। যদিও আমাকে কিছুক্ষণ আগে বলেছেন আর সাজবেন না, তবে ওনার কথার ধরন আমার ভালো লাগে না। দন্তেশ্বকে ছ উচ্চারণ করেন, শুদ্ধ অশুদ্ধ মিলিয়ে জগাখিচুড়ি বানিয়ে কথা বলেন। হেমলতা পূর্ণার কথায় হাসলেন। পূর্ণা ওড়নার আঁচল আঙুলে পেঁচাতে পেঁচাতে এদিক ওদিক তাকাচ্ছে। হেমলতা পূর্ণার মাথায় হাত রাখেন, বললেন, তোর আপা যদি প্রান্তকে শুদ্ধ ভাষা রপ্ত করিয়ে দিতে পারে, তুই তোর বাসন্তী খালাকে দন্তেশ্ব উচ্চারণ শিখাতে পারবি না? উনি শিখবেন? বললে অবশ্যই শিখবেন। সত্যি? বলেই দেখ। এখন যাব? যা। যাচ্ছি। পূর্ণা ছুটে বেরিয়ে গেল। হেমলতা মৃদু হেসে বারান্দায় বেরিয়ে আসেন। সেলাই মেশিনের সামনে বসেন। অনেকগুলো কাপড় জমেছে, সব শেষ করতে হবে। উঠানে বাসন্তীকে পেল না পূর্ণা। এদিক ওদিক তাকিয়ে খুঁজতে থাকলো। বাসন্তী কলপাট থেকে হাত পা ধুয়ে বেরিয়ে আসেন। পূর্ণা কথা বলতে গিয়ে দেখে জড়তা কাজ করছে। 2-3 বার ঢোক গিলে ডাকলো, শুনুন। বাসন্তী দাঁড়ালেন। পূর্ণাকে দেখে হাসলেন। পূর্ণা এগিয়ে এসে বলল, আপনাকে আমি পড়াবো। কি পড়াইবা? লাহারি ঘরের বারান্দায় আসেন আগে। বাসন্তী কিছু বুঝে উঠতে পারছে না, তবুও পূর্ণার পিছু পিছু গেলেন। বারান্দার চৌকির ওপর পূর্ণা বসল। পূর্ণার সামনে বাসন্তী বসেন উৎসুক হয়ে। পূর্ণা গম্ভীর কণ্ঠে বলল, আপনাকে দন্তস্ব উচ্চারণ শিখাবো আমি। দন্তস্থ উচ্চারণ তো আমি পারি, আপনি দন্ত স না বলে দন্ত স বলেন। শুনতে ভালো লাগে না, বলুন দন্ত স। বাসন্তী থম্মত খেয়ে যান। চোখ ছোট ছোট করে বললেন, দন্ত স। হয়নি, বলুন দন্ত স। দন্ত স। আবারও হয়নি। আচ্ছা বলুন সংসার। 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 সংসার উচ্চারণ করতে করতে পূর্ণার মুখের সামনে ঝুঁকে পড়েন বাসন্তী। পূর্ণা বলল, উপরে চলে আসছেন কেন? দূরে বসুন। বাসন্তী দ্রুত সোজা হয়ে বসেন। পূর্ণা বলল, এবার বলুন সন্তান। সন্তান। ফাটাফাটি হয়ে গেছে। এবার বলুন আসছে। আসছে। আরে আবার ছ উচ্চারণ করছেন কেন? বলুন আসছে। 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 হয়েছে। এবার বলুন সাজগোজ। সাজগোজ। হাওলাদার বাড়ির পুরুষেরা একসাথে বসেছে দুপুরের খাবার খাওয়ার জন্য। আলমগীর, খলিল সবাই আজ উপস্থিত হয়েছে। আমির 2 দিন পর শহরে ফিরবে, তাই আলমগীর চলে এসেছে। অতিরিক্ত গরম পড়েছে। বাড়ির চারপাশে এত গাছপালা, তবুও একটু বাতাসের দেখা নেই। আমিনা, লতিফা বাতাস করছে। পদ্মজা, ফরিনা, রিনু খাবার বেড়ে দিচ্ছে। পদ্মজা আমিরের থালায় মাংস দিতেই আমির বলল, তুমি কখন খাবে? পদ্মজা চোখ তুলে তাকায়, বলল, আমার সাথে। এখন বসো না। জেদ ধরবেন না, অনুরোধ। ফিসফিসিয়ে বলল পদ্মজা। এরপর মাছের তরকারি আনার জন্য রান্নাঘরে যায়। বাটিতে করে মাছের ঝোল নিয়ে ফিরে আসে। আমিরের দিকে চোখ পড়তেই আমির চোখ টিপল। পদ্মজা ঠোঁট কামড়ে হাসে। আলমগীরের থালায় মাছের ঝোল দেওয়ার সময় খেয়াল করলো আলমগীর বেশ ফুর্তিতে আছে। বয়স 35 হবে। এসে একবারও রুম্পার কথা জিজ্ঞাসা করল না। কি অদ্ভুত! বউয়ের প্রতি বিন্দুমাত্র মায়া ভালোবাসা নেই যে স্পষ্ট বোঝা যাচ্ছে। রানী, লাবণ্য ছুটে এসে বাপ চাচার মাঝে বসে। খাওয়ার ফাঁকে ফাঁকে সবাই বিভিন্ন রকম আলোচনা করছে। রানীর বিয়ে নিয়ে বেশ কথা হচ্ছে। খুব দ্রুত রানীর বিয়ে দিতে চান তারা। আচমকা রানী গড়গড় করে বমি করতে আরম্ভ করলো। সবাই বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলল। প্রতিটি খাবারের থালা নষ্ট হয়ে যায়। আমিনা দ্রুত রানীকে ধরে কলপারে নিয়ে যান। লাবণ্য, পদ্মজা, নূরজাহান, ফরিনা ছুটে যান পিছু পিছু। বাড়ির পুরুষেরা হাত ধুয়ে উঠে পড়ে। মুহূর্তে একটা হইচই লেগে গেল। রানী বমি করতে করতে ক্লান্ত হয়ে কলপারে বসে পড়ে। আমিনা হাই হুতাশ করে বিলাপ করছেন। আমার সেরিটার কি হইল? কদিন ধইরা খালি বমি করতাছে। জিনের আসল লাগলো নাকি? কতবার কইছি যখন তখন ঘর থেকে বাইর না হইতে। লাবণ্য তথ্য দিল, আপা রাতেও ছটপট করে, ঘুমাতে পারে না। আমিনা কেঁদে কুল পাচ্ছেন না। রানীর চোখ মুখ লাল হয়ে গেছে। তিনি রানীকে প্রশ্ন করলেন, আর কি কষ্ট হয় তোর? ও আম্মা, কবিরাজ ডাকেন, আমার সেরিটার কি হইল? রানী ক্ষীণস্বরে বলল, মাথাটা খালি চক্কর মারে। নূরজাহান চোখ দুটি বড় বড় করে প্রশ্ন করলেন, এই সেরি, তোর শরীর খারাপ শেষ কবে হইছে? 2 মাস হবে। কথাটা বলে রানী চমকে উঠল। সবাই কি ধারণা করছে? সে চোখ তুলে উপরে তাকায়। সবাই উঁচুক হয়ে দাঁড়িয়ে আছে।
কেমন কেন যেন তাকিয়ে আছে। রানীর শরীর কাঁপতে থাকে। আমিনা মেয়েকে 2 হাতে জড়িয়ে ধরে পড়লেন, এমন কিছু হয় নাই আম্মা, আপনি ভুল বুঝতেছেন। আমার সেরি এমন না। হেইডা কবিরাজ আইলে কওয়া যাইব। এই সেরির জন্য এইবারের কোনো অসম্মান হইলে কাইটটা গাঙ্গে ভাসাইয়া দিয়াম। মনে রাখ বউ। নূরজাহান বললেন রাগী স্বরে। রানীর গলা শুকিয়ে কাঠ, হৃৎপিণ্ড দ্রুত গতিতে চলছে, শরীরের ভারসাম্য হারিয়ে ফেলছে। একসময় মাথা ঘুরিয়ে পড়ে গেল আমিনার কাঁধে। আমিনা চিৎকার করে উঠলেন, ও রানী! রানীর অবস্থা বেগতিক। খলিল হাওলাদার দরজা বন্ধ করে এলোপাতাড়ি মেরেছেন। কারো কথা শোনেননি। রিদওয়ান বাড়ির কাজের মানুষদের হুমকি দিয়েছেন, রানী গর্ভবতী এই খবর বাইরে বের হলে সব কয়টাকে খুন করবে। মগা, মদন, লতিফা, রিনু ভয়ে আধমরা। তারা নিঃশ্বাস নিতেও ভয় পাচ্ছে। কেউ যদি বাইরে এই খবর বের করে, নিশ্চিত সবাই তাদেরই ভুল বুঝবে। রানী মারের চোটে অজ্ঞান হয়ে গেছে। সারা গায়ে মারের দাগ, ঠোঁট থেকে রক্ত ঝরছে। আমিনা রানীকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদছেন। খলিল হাওলাদারকে বারবার পাষাণ বাপ বলে আখ্যায়িত করছেন। পদ্মজা পরিষ্কার কাপড় পানি এনে ফরিনার হাতে দিল। ফরিনা রানীর মুখে পানি ছিটিয়ে দেন। রানী কিছুতেই চোখ খুলছে না। লাবণ্য ফুপিয়ে কাঁদছে। রানীর সাথে তার সবসময় ঝগড়া হয় ঠিক, তবে ভালোও তো বাসে। দরজার বাইরে থেকে শুনেছে রানীর চিৎকার। রানী চিৎকার করে ডাকছিল, আম্মা, দা ভাই, লাবণ্য, কই তোমরা? আব্বা মায়েরা ফেলতাছে, বাঁচাও তোমরা আমারে। লাবণ্য, কই তুই? আম্মা! দরজার সবাই মিলে অনেক ধাক্কা দিয়েছে, ডেকেছে। খলিল হাওলাদার সাড়া দেননি। এক নিঃশ্বাসে মেরে গেছেন। রানীকে মাটিতে ফেলে জোরে জোরে লাথি মেরেছেন। রাগের বশে রানীর তলপিটে বেশ আঘাত করেছেন। আর রানী আকাশ কাঁপিয়ে কেঁদেছে। কেউ পারেনি ঘরের ভেতর প্রবেশ করতে। পদ্মজা আমিরের পাঞ্জাবি 2 হাতে খামচে ধরে কান্নামাখা কণ্ঠে অনুরোধ করেছে, আল্লাহর দোহাই লাগে, আপনি এসব থামান, চেষ্টা করুন। আমির অনেক চেষ্টা করেছে দরজা ভেঙে ঘরে প্রবেশ করার, পারেনি। যখন কড়া টানার জন্য প্রস্তুত হয়, তখন খলিল হাওলাদার বেরিয়ে আসেন। রানীর গলার স্বর থেমে যায়, আর শোনা যাচ্ছে না। সবাই ভেতরে প্রবেশ করে দেখে রানী উপর হয়ে পড়ে আছে, শরীর রক্তাক্ত। আমিনা রানী বলে চিৎকার করে ওঠেন। ছুটে আসেন রানীর কাছে। মগাকে পাঠানো হয়েছে আবার কবিরাজকে নিয়ে আসতে। এত কিছু হয়ে যাচ্ছে, নূরজাহান একবারও নিচে নেমে আসেননি। রানী গর্ভবতী শুনে সে যে উপরে গিয়েছেন তো গিয়েছেনই, আর আসার নামই নেই। এত চেঁচামেচি শুনেও কি আসতে ইচ্ছে হয়নি? এতই কঠিন মন? কবিরাজ আসার অনেকক্ষণ পর রানী চোখ খুলে ফরিনা আমিনাকে বললেন, সেরির বিয়া দিতে কইছিলাম, দিলি না। সেরির কথা হুনছিলি তোরা, এখন তো মজা বুঝাইতেই হইব। 20 বছরের যুবতী সেরি এখন বাপের ঘরে থাহে। আমিনা কিছু বলতে পারলেন না। আঁচলে মুখ লুকিয়ে কাঁদছেন। মজিদ ঘরে প্রবেশ করেন। ফরিনাকে জিজ্ঞাসা করলেন, মেয়েকে জিজ্ঞাসা করো, এই আকামের সাথী কে? পদ্মজা ধীর পায়ে পালঙ্কের পাশে এসে দাঁড়ায়, মাথায় ঘোমটা টানা। ফরিনা রানীকে জিজ্ঞাসা করলেন, বাচ্চার বাপ কেডাই? রানী কিছু বলছে না, ঠোঁট কামড়ে কাঁদছে, চোখ বেয়ে জলের ধারা নামছে। ফরিনা তেজ দিয়ে বললেন, কিরে সেরি, এখন কথা আয় না কেন? বাচ্চার বাপের নাম কি তা কইবি তো, বিয়া তো দেওয়ান লাগবো। তবুও রানী চুপ, তার কান্নার বেগ বেড়ে গেছে। মজিদ হাওলাদার লাবণ্যকে ডাক দিলেন, লাবণ্য। লাবণ্য কেঁপে উঠল। মজিদ জিজ্ঞাসা করলেন, তোর তো জানার কথা, একসাথে থাকিস, কার সাথে রানীর সম্পর্ক ছিল? লাবণ্য মাথা নত করে দাঁড়িয়ে আছে, আর চোখে রানীকে দেখে। রানী অন্যদিকে তাকিয়ে আছে। লাবণ্য বুঝে উঠতে পারছে না তার কি বলা উচিত। মজিদ ধমকে উঠলেন, লাবণ্য, সত্যি বল, কিছু লুকানোর চেষ্টা করবি না, তাহলে তোরও এই দশা হবে। লাবণ্য ভয়ের চোটে গড়গড় করে বলতে থাকলো, আপার সাথে আব্দুল ভাইয়ের প্রেম আছে। দুইজনে প্রায় দেখা করে বাড়ির পেছনে খালের পাড়ে, অনেক বছর হয়েছে প্রেমের। রানীর কান্নার শব্দ বেড়ে যায়। ফরিনা ঝাঁঝালো কণ্ঠে রানীকে বলেন, এই সেরি চুপ কর, এখন মেলাইতাছস কেরে? কুকাম করার সময় মনে আসিল না? আমরা রে কইতে পারলি না তোর আব্দুল রে পছন্দ? আর আব্দুলই কেমন ধাঁচের মানুষ, প্রস্তাব লয়ে আইতে পারে নাই, তোরে ডাইকা লইয়া কুকাম কইরা বেড়াইছে। নিজের বাড়ি বানাইয়া প্রস্তাব লইয়া আইব কইছিল। রানী কাঁদতে কাঁদতে বলল। ফরিনা পাল্টা বললেন, কয়দিন তরসায় নাই, শরীর গরম হইয়া গেছিল বেশি। খারাপ সেরি কোনহানের? আমির ঘরে ঢুকতেই মজিদ গম্ভীর কণ্ঠে বললেন, আব্দুল রে ধরে নিয়ে আয়। আমির অবাক হয়ে বলল,
আব্দুল করছে এই কাজ? ও তো এমন না, মুখ দেখে বোঝা যায় কে কেমন। আমির উত্তরে কিছু বলল না। রানী আহত দুর্বল শরীর নিয়ে দ্রুত বিছানা থেকে নামে। আমির ঘর থেকে বেরোনোর জন্য পা বাড়িয়েছে সবেমাত্র। রানী আমিরের পায়ে ধরে বসে পড়ে, আকুতি করে বলল, দা ভাই, ওনারে কিছু কইরো না, ওনারে মাইরো না, আমি তোমার পায়ে পড়ি। ও কাকা, আমারে মারো, ওনারে মাইরো না। কি পাগলামি করছিস? পা ছাড় রানী। দা ভাই, দোহাই লাগে। আমির রানীকে দুই হাতে তুলে দাঁড় করালো। এরপর কোমল কণ্ঠে বলল, কিছু করব না, শুধু নিয়ে আসবো, বিয়ে পড়িয়ে দেব। সত্যি দা ভাই, সত্যি। রানী হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে। আমির বেরিয়ে যায়। মজিদ চোখ মুখ কঠিন অবস্থানে রেখে ঘর ছাড়েন। রানী মাথা ঘুরিয়ে পড়ে যেতে নিলেই পদ্মজা ধরে ফেলে। আমিনা, ফরিনা এগিয়ে আসেন। তারপর রানীকে ধরে নিয়ে বিছানায় শুইয়ে দিলেন। বিয়ে হবে শুনে ভেতরে ভেতরে রানীর খুব আনন্দ হচ্ছে। কিছুক্ষণ আগের সব মার ব্যথা তুচ্ছ মনে হচ্ছে। রানী আব্দুলকে এত বেশি ভালোবাসে যে আব্দুলের এক কথায় সে বিয়ের আগে ঘনিষ্ঠ হতে রাজি হয়। যখন যেখানে যেতে বলেছে তখন সেখানেই গিয়েছে। দ্বিতীয়বার ভাবেনি, অন্ধভাবে ভালোবেসেছে। কতদিনের স্বপ্ন, কত আশা পূরণ হবে অবশেষে। রানী নিজের অজান্তে বাঁকা হাসে, তৃপ্তির হাসি, কিছু পাওয়ার হাসি। উপস্থিত আর কেউ খেয়াল না করলেও সেই হাসি পদ্মজা খেয়াল করে। এ হাসি বেশিক্ষণ থাকলো না। বিকেলবেলা আমির দুঃসংবাদ নিয়ে ফিরল। আব্দুল খুন হয়েছে গত রাতে। মাদিদি নদীতে লাশ পাওয়া গেছে। আব্দুলের বাড়িতে পুলিশের ভিড়। রানীর কানে কথাটা আসতেই এক চিৎকার দিয়ে লুটিয়ে পড়ে মাটিতে। জীবনের সুখের আলো নিভে যায়, নিভে যায় স্বপ্ন পূরণের ইচ্ছের প্রদীপ। পদ্মজা এই খবর শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। প্রতিটা মৃতদেহ নদীতেই কেন পাওয়া যায়? এতে কি প্রমাণ পানির সাথে ধুয়ে যায়? আগের খুনগুলোর খুনি কি এই আব্দুলের খুনি? পদ্মজা চেয়ার টেনে বসে। মাথা ব্যথা করছে খুব, রগ দপদপ করে কাঁপছে। চোখ বন্ধ করে ভাবে, এই অলন্দপুরে পাপের সাম্রাজ্য কারা তৈরি করেছে? ভাবতে গেলে শরীর কেমন করে। শূন্য হাত নিয়ে ভাবনা থেকে বের হতে হয়, কুল কিনারা পাওয়া যায় না।